অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা 'অর্জুন সমগ্র' থেকে একটি রহস্য গল্প। গল্পটির নাম হচ্ছে 'সত্য সন্ধান'। গল্পটি আমি ২টি পর্বে ভাগ করে পড়েছি। ১ম পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকে আমি পড়ছি গল্পটির শেষ পর্ব। সকালে ভেতরের বারান্দায় চেয়ারে বসে গোকুলচন্দ্রের সঙ্গে চা খাচ্ছিল অর্জুন। গোকুলচন্দ্র বললেন, আমি আর পারছিলাম না বলে আপনার শরণাপন্ন হয়েছি। এই বাড়ির উপর আমার এক ভাইয়ের কুনজর আছে। আইনত কোনো অধিকার না থাকা সত্ত্বেও সে বাড়ির মালিকানার ভাগ চেয়েছিল। আমি রাজি হইনি। কয়েক মাস ধরে সে আমাদের ক্ষতি করার জন্য দুষ্টু আত্মা পাঠাচ্ছে। আমি ভুবনেশ্বরের শাস্ত্রজ্ঞ পণ্ডিত ঝড়েশ্বরানন্দ সরস্বতীর কাছে গিয়ে সব বলায় তিনি অনুগ্রহ করে এখানে এসেছিলেন। সব দেখে শুনে বলেছিলেন, দিনের বেলায় আপনার কোনো ক্ষতি হবে না। রাত্রে যাতে নিরাপদে থাকতে পারেন তাই আমি পুজো এবং যজ্ঞ করে ঘরগুলোকে বিপদমুক্ত করে যাচ্ছি। আপনারা কেউ মধ্যরাতের পর ভোর না হওয়া পর্যন্ত ঘর থেকে বের না হলে ওরা কোনো ক্ষতি করতে পারবে না। এখানে যে আত্মাদের পাঠানো হয়েছে তারা দুর্ঘটনায় অঙ্গ হারিয়ে ক্ষিপ্ত হয়ে আছে। বলেছিলাম, আমি যদি ওই তান্ত্রিকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানাই তাহলে কি আপনি আমাকে সমর্থন করবেন? ঝড়েশ্বরানন্দ সরস্বতী বলেছিলেন, অবশ্যই, কিন্তু দেশের আইন সবসময় প্রমাণ দাখিল করতে বলে। কিন্তু আমি অনুভূতিতে যা বুঝেছি তা তো প্রমাণ খাড়া করে বোঝাতে পারবো না। কোনো গান শুনে আপনার মনে দুঃখ আসতে পারে, আবার সেই গান শোনার পর অন্য মানুষের কোনো প্রতিক্রিয়া হয় না। আপনি প্রমাণ করতে চাইলে কিভাবে তা প্রমাণিত হবে? চিন্তা করবেন না, কিছুদিন পরে হতাশ হয়ে উনি ওদের ফিরিয়ে নিয়ে যাবেন। তার যজ্ঞ পুজোর পর থেকে আমরা ওর কথা মতো চলে আসছি। আমাদের কোনো ক্ষতি হয়নি, কিন্তু আমার মনে একটা সন্দেহ ক্রমশ তীব্র হচ্ছে। সত্যি কি এভাবে দুষ্ট আত্মাদের পরিচালনা করে কারো ক্ষতি করতে পারা যায়? বিজ্ঞান যেখানে এতটা এগিয়ে গেছে, তখন কি আত্মার অস্তিত্ব আছে? আপনি সত্য সন্ধান করেন। এই ব্যাপারে আপনার মতামত জানতে আমি আগ্রহী। গোকুলচন্দ্র বললেন। অর্জুন মাথা নাড়ল। মানুষের মৃত্যুর পর তার শরীর লোপ পেয়ে গেলে কি হতে পারে তা নিয়ে কিছু জীবিত মানুষ কল্পনা করতে পারেন। এই কল্পনার জগতে যা করতে তাদের ভালো লাগে, পরিবেশ পরিস্থিতি সেই কল্পনাকে শক্তিশালী করে তোলে। যেমন ধরুন, আপনি জনমানব শূন্য কোনো জায়গায় যেতে বাধ্য হয়েছেন। সন্ধে নামছে, দুপাশের গাছগুলোতে অন্ধকার জমছে, কাছাকাছি কোথাও শেয়াল ডেকে উঠল। আপনি জোরে হেঁটে যাচ্ছেন। একটা শকুনের বাচ্চা কেঁদে উঠল তার গাছের বাসায়। হঠাৎ আপনার পা গেল আটকে। মনে হলো কেউ আপনার পা পেছনে টেনে ধরেছে। সেই মুহূর্তে আপনি আতঙ্কিত হয়ে চিৎকার করবেন। কোনো রকমে পেছনে ফিরে দেখবেন একটা কাঁটা গাছে আপনার কাপড় আটকে যাওয়ায় পায়ে টান ধরেছে। কিন্তু সেটা দেখা সত্ত্বেও আপনার বুক ধড়াস ধড়াস করবে। যদি শহরের বুকে ঘটনাটা ঘটতো আপনি মোটেই ভয় পেতেন না। বাল্যকাল থেকে শুনে আসা গল্পের সঙ্গে ওই পরিবেশ মিলে যাওয়ায় আপনি ভূতের ভয় পেলেন। তার মানে আপনি এসব বিশ্বাস করেন না? যাতে সত্য নেই তা আমি বিশ্বাস করব কেন? মাঝে মাঝে এই বাড়ির গাছগুলোকে বাতাস দুমড়ে মারে, কান্নার শব্দ পাওয়া যায়। আপনার আশেপাশে কোনো বাড়ি বা গাছ থাকলে তাদেরও একই অবস্থা হতো। আর খোঁজ নিয়ে দেখুন, কোনো গাছে শকুনেরা বাসা করেছে, অর্জুন বলল। গোকুলচন্দ্র হরিপদকে বললেন, মালিকে ডেকে দাও তো। মালি এলো, বয়স্ক মানুষ। গোকুলচন্দ্র জিজ্ঞাসা করলেন, আমাদের বাগানে কি কি পাখির বাসা আছে নিতাই? ঝড়ে পড়ে যাওয়ার পর আর কোনো পাখি এখানে বাসা বাঁধে না বাবু। অর্জুন বলল, ভালো করে দেখো তো। নিতাই চলে গেল। এই সময় হরিপদ জানালো মাস্টার মশাই এসেছেন। গোকুলচন্দ্র খুব খুশি হলেন। ভদ্রলোককে দোতলায় নিয়ে আসা হলো। 40-এর আশেপাশে বয়স। ওপরে উঠে ভ্রু কুঁচকে খানিকক্ষণ দেখে বললেন, চিনতে পেরেছি। নমস্কার, আপনি তো অর্জুন। গোকুলচন্দ্র মাথা নাড়লেন।
হ্যাঁ মাস্টার, আমার অনুরোধ রেখে এসেছেন। অর্জুন ভাই, এই মাস্টার সুদর্শন পান্ডা, আপনার খবর আমাকে ইনিই দিয়েছেন। সুদর্শন বসলেন। আপনার প্রায় সব অভিযানের কাহিনী আমার পড়া, নিশ্চয়ই সব শুনেছেন। এবং আমি বলতে পারি এই ভৌতিক কাহিনী আপনি বিশ্বাস করেননি। আসলে কোনো যুক্তিপূর্ণ সমাধান না পেলে মানুষ ভয় পেয়ে বিশ্বাস করে। ঠিক বলেছেন, অর্জুন বলল। আমি এই বাড়িতে পাঠানো দুষ্ট আত্মাদের নিয়ে একটুও চিন্তিত নই। কিন্তু শালতিগুড়ি থেকে চিকামাটিতে আসার পথে জঙ্গলের যে দুর্নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে, তার কারণ পুলিশ কেন খুঁজে পাচ্ছে না তা বুঝতে পারছি না। সুদর্শন বললেন, প্রথমে পুলিশ ভেবেছিল এই খুনগুলো উগ্রপন্থীরা করছে, কিন্তু চিরুনি তল্লাশি চালিয়েও উগ্রপন্থীদের অস্তিত্ব আবিষ্কার করতে পারেনি তারা। বিশেষ করে ওই কবরখানার আশেপাশে সন্ধ্যের পর কেউ যেতে চায় না, পুলিশও। ক্রমশ একটা প্রবাদ চালু হয়েছে, শুক্লপক্ষের রাতে নাকি কবরখানায় সমাধি দেওয়া শরীরগুলো জেগে ওঠে। ভাবুন ব্যাপারটা, কবে ব্রিটিশরা বিপ্লবীদের হাতে নিহত স্বদেশীদের ওখানে কবর দিয়ে গিয়েছে, আর এখন তারা জেগে উঠছে। কেউ গিয়ে দেখেনি? পাগল! মাস ছয়েক আগে দুটি ছেলে সাহস দেখিয়েছিল, পূর্ণিমার রাত্রে গিয়েছিল তারা। পরদিন সকালে তাদের মৃতদেহ পাওয়া গিয়েছে পিচের রাস্তার ওপর। অর্জুন দেখল নিতাই ফিরে এসেছে। গোকুলচন্দ্র জিজ্ঞাসা করলেন, নেই তো? আছে বাবু, ওই কোণের দিকের বড় গাছে শকুনের বাসা দেখলাম। ডিম ফুটে বাচ্চাও বেরিয়েছে। পাতার আড়াল ছিল বলে এতদিন ভালো করে লক্ষ্যই করিনি। অর্জুন হাসল। আপনি ইদানিং কান্নাটা শুনতে পাচ্ছেন। আমিও গত রাত্রে শুনেছি। বুঝতেই পারছেন ওটা কোনো দুষ্ট আত্মার কান্না নয়, শকুন ছানার কান্না, মানুষের বাচ্চার মতনই। অর্জুন ঘড়ি দেখল। আপনাদের এখানে থানাটা কত দূরে? গোকুলচন্দ্র বললেন, চিকামাটিতে তো কোনো থানা নেই, সেই শালতিগুড়িতে আছে। নিতাই এসে বলল, ড্রাইভার চলে যেতে চাইছে। গোকুলচন্দ্র বললেন, ওকে এখানে আসতে বলো। বলে তিনি ভিতরে চলে গেলেন। অর্জুন মাস্টারমশাইয়ের দিকে তাকালেন। আপনি থানার বড়বাবুকে চেনেন? হ্যাঁ, মাস ছয়েকের মধ্যে অবসর নেবেন, কোনো ঝামেলা যেতে চান না। তবু ভদ্রলোকের সঙ্গে দেখা করতে চাই। অর্জুন দেখল বেণুগোপাল বাবু ওপরে উঠে এসে নমস্কার করলেন। এবার যেতে হবে যে? আপনাকে অনেক ধন্যবাদ। কত দিতে হবে বলুন? অর্জুনের কথার মধ্যেই গোকুলচন্দ্র বেরিয়ে এসেছিলেন। যাওয়া আসা বাবদ এই 1000 টাকা রাখুন। কিন্তু ভাই, একটা অনুরোধ করব। বলুন, টাকাটা নিয়ে বললেন বেণুগোপাল। এই অর্জুনবাবু এখানে যে কদিন থাকবেন ততদিন কি আপনি ওর সঙ্গে থাকতে পারবেন? আপনি যা ভাড়া চান তা না হয় আমিই দেব। বাড়িতে বলে আসিনি, কাল রাত্রে ফিরিনি বলে ওরা নিশ্চয়ই খুব দুশ্চিন্তায় আছে। একবার বাড়ি না ফিরলে তো কথা দিতে পারছি না। বুঝতে পেরেছি, অর্জুন বলল। আপনি তো ভুবনেশ্বর যাবেন শালতিগুড়ি হয়ে, আমাকে ওখানে নামিয়ে দেবেন? অবশ্যই, বেণুগোপাল বললেন। অর্জুন গোকুলচন্দ্রকে বলল, আমি একটু থানায় যাচ্ছি। সুদর্শন মাস্টার বললেন, আজ আমার ছুটি, চলুন আমিও যাই। গোকুলচন্দ্র জিজ্ঞাসা করলেন, ফিরে আসবেন কি করে? সুদর্শন বললেন, লাস্ট বাস ধরে দিনে দিনে চলে আসব। শালতিগুড়িতে আসার পথে শুনশান জঙ্গলটা পার হলো ওরা। একটি বিশেষ জায়গায় এসে সুদর্শন বললেন, ওইখানে গাছগুলোর পেছনে সেই কবরখানা। সঙ্গে সঙ্গে বেণুগোপালকে গাড়ি দাঁড় করাতে বলল অর্জুন। তারপর দরজা খুলে নেমে বলল, চলুন দেখে আসি। সুদর্শন দোনামনা করেও রাজি হলেন। বেণুগোপাল বললেন, এখানে একা বসে থাকার চেয়ে আমিও আপনাদের সঙ্গে যাব। পিচের রাস্তা থেকে মনে হবে ওপাশে গভীর জঙ্গল ছাড়া কিছুই নেই। খানিকটা এগিয়ে যাওয়ার পর অর্জুনের মনে হলো একটা পায়ে হাঁটা পথ জঙ্গলে ঢুকে গেছে। অর্জুন সেদিকে এগোতেই সুদর্শন বললেন, খালি হাতে কি জঙ্গলে ঢোকা উচিত হবে? অর্জুন বলল, দিনের বেলায় কি হিংস্র প্রাণের সামনে পড়তে পারি? বলা মুশকিল। ঠিক আছে, চলুন। জঙ্গলের মধ্য দিয়ে কিছুটা যেতেই পথটা দুদিকে ভাগ হয়ে গেল।
অর্জুনের মনে হচ্ছিল এই পথে রোজ মানুষ হাঁটে না। সেটাই স্বাভাবিক। এই জঙ্গল যে বদনাম কিনেছে তাতে কোনো সাধারণ মানুষ নিশ্চয়ই এদিকে আসবে না। যেখানে কবরখানা আছে বলে সুদর্শন জানিয়েছিলেন, সেদিকে যেতে ডান দিকের পথ ধরল অর্জুন। দুপাশের গাছগুলো এখন গায়ের ওপর চলে এসেছে। ঝোপগুলোর ডালপালা শরীরে ঠেকছে। এই সময় বেণুগোপাল বললেন, দাঁড়ান। তিনি এগিয়ে গিয়ে একটা খালি সিগারেটের প্যাকেট ঘাসের ওপর থেকে তুলে বললেন, এটা এখানে এলো কি করে? অর্জুন হাসল। খবরের নিচে যারা শুয়ে আছেন তারা নিশ্চয়ই ধূমপান করেন না। প্যাকেটটা চোখের সামনে ধরে ঘুরিয়ে দেখল সে। তারপর বলল, এটা জানুয়ারি মাস। এই প্যাকেটে সিগারেট ভরা হয়েছিল ডিসেম্বর মাসে। তার মানে প্যাকেটটা প্রায় নতুন। যিনি এই প্যাকেট শেষ করেছেন তিনি সম্প্রতি এখানে এসেছিলেন। চলুন। খানিকটা যাওয়ার পর আগাছায় ভর্তি কবরখানাটা দেখা গেল। অন্তত 1 বিঘে জমিতে সমাধিগুলো ছড়ানো। গাছপালা গজিয়ে গিয়েছে ফাঁকা জমিতে। বোঝাই যাচ্ছে একদম অযত্নে পড়ে আছে এই সমাধি ক্ষেত্র। 3 জন 3 দিকে ছড়িয়ে সমাধি ক্ষেত্র ঘুরে দেখছিল। হঠাৎ সুদর্শন চিৎকার করে ডাকলেন, অর্জুন বাবু, এদিকে আসুন, তাড়াতাড়ি। অর্জুন দ্রুত তার কাছে পৌঁছালে সুদর্শন হাত তুলে দেখালেন, একটা বড় গর্ত সমাধিবেদের নিচে চলে গেছে। সম্ভবত শেয়ালের বাসা। বহু বছর ধরে ওরা আছে। হয়তো ওদের পূর্বপুরুষ সমাধি দেয়া মৃতদেহ গর্ত খুঁড়ে খেয়েছিল। অর্জুন বলল, কিন্তু গর্তের মুখে কোনো পায়ের দাগ দেখা যাচ্ছে না। বেণুগোপাল একটা পাথর কুড়িয়ে গর্তের মধ্যে ছুঁড়ে মারলেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া হলো না। কিন্তু পায়ের ছাপ পাওয়া গেল। পায়ের ছাপ না বলে জুতোর ছাপ বলাই ভালো। এই গর্তটা বেশ বড়। সমাধিবেদীর গায়ে লেখা আছে জেমস নিকলসন। বাকিটা ভেঙে যাওয়ায় পড়ার সুযোগ নেই। অর্জুন উঁকি মেরে কিছুই দেখতে পেল না। বলল, এটা একটা সুড়ঙ্গ। স্বচ্ছন্দে মানুষ ঢুকে যেতে পারে, কিন্তু খালি হাতে ঢোকা উচিত হবে না। চলুন। গাড়িতে ফিরে এসে সুদর্শন জিজ্ঞাসা করলেন, কিছু বুঝলেন? না, তবে বোঝা গেল জায়গাটা লুকিয়ে থাকার পক্ষে যথেষ্ট ভালো। শালতিগুড়ি থানায় পৌঁছে বেণুগোপাল জিজ্ঞাসা করলেন, আপনারা কতক্ষণ এখানে থাকবেন? বাড়িতে কথা বলে আমি ফিরে আসতে পারি? কিছুই বলতে পারছি না। যদি বাড়ির সম্মতি পান তাহলে চিকামাটিতে চলে যাবেন। চিকামাটির দারোগাবাবু একটু উৎসাহিত হলেন না। সুদর্শনের অনুরোধের পর বিরক্ত হয়ে বললেন, কি ভেবেছেন আপনারা? আমি ভগবান? এত বড় জঙ্গলের কোথায় কি হচ্ছে তা আমি 10-12 জন পুলিশ নিয়ে কি করে জানব? আমি তো জ্যোতিষী নই। অর্জুন কথা বলল, নকুলচন্দ্র দাস ওই জঙ্গলে নিখোঁজ হয়েছেন। ওর বাইক পাওয়া গেছে। ওকে খুঁজে বের করা কি আপনাদের কর্তব্য নয়? সোজা হয়ে বসলেন প্রৌঢ় দারোগা। আপনি কি আমাকে জ্ঞান দিতে এসেছেন? না, আমি জানতে চাইছি। আপনি কে? কি করেন? সুদর্শন বললেন, উনি পশ্চিম বাংলায় থাকেন, একজন সত্যসন্ধানী। ও, প্রাইভেট ডিটেকটিভ? আমি আপনার কথা শুনতে রাজি নই। আপনাকে আমি শুনতে বলছি না। আপনি বলুন, আমি শুনব। ঠোঁট বেঁকালেন ভদ্রলোক। তারপর বললেন, কোনো মানুষ অপরাধ করলে তা মোকাবেলা করা যায়, কিন্তু কাজটা তো মানুষের নয়। তাহলে কার? অর্জুন জিজ্ঞাসা করল। হঠাৎ যেন দয়া হলো দারোগার। হ্যাঁ, আপনি বাইরের মানুষ, এখানকার খবর তাই জানেন না। এইসব ঘটনা মানুষ ঘটাচ্ছে না, বলতে পারেন অলৌকিক কাণ্ড। আমরা ভূতের সঙ্গে লড়তে পারি না। চিকামাটির গোকুলচন্দ্র দাস নিজে জানিয়েছেন তার বাড়িতে দুষ্টু আত্মারা হামলা করছে। নকুলচন্দ্র তার ভাইপো। বাড়িতে কিছু না করতে পেরে সেই আত্মারা যদি রাস্তায় একা পেয়ে নকুলচন্দ্রকে সরিয়ে নিয়ে যায়, তাহলে আমি কোথায় তাকে খুঁজে বের করব বলুন? আপনি বলছেন এসব ঘটনা ওই দুষ্ট আত্মারাই ঘটাচ্ছে? শুধু আমি কেন, লোকেও একই কথা বলছে। কিন্তু হঠাৎ ওই দুষ্ট আত্মাদের এসব করতে কে পাঠালো? হ্যাঁ, এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। গোকুলচন্দ্র জানিয়েছেন তার এক দূর সম্পর্কিত আত্মীয় তান্ত্রিক। তিনি ঘটনাটা ঘটাতে পারেন। আমি ভুবনেশ্বরের পুলিশকে জানিয়েছি ব্যাপারটা, কিন্তু ওই তান্ত্রিক এখন ভুবনেশ্বরে নেই বলে জেরা করা যায়নি। দারোগা বললেন, তাহলে সবটাই ভূতের কাজ?
অর্জুন উঠে দাঁড়ালো। ভূত বললে কম বলা হবে। ভয়ঙ্কর দুষ্ট আত্মার কাজ। জঙ্গলের মধ্যে একটা বাতিল কবরখানা আছে। দেহাতীরা কেউ কেউ দেখেছে নাকি পূর্ণিমার রাতে ওই কবরখানা থেকে বিকলাঙ্গ মৃতদেহ উঠে আসে। কারো মাথা নেই, কারো হাত নেই, কারো পা নেই, না থাকায় গড়িয়ে গড়িয়ে হাঁটে। বুঝুন, আমার আর কয়েক মাস চাকরি আছে। এই অবস্থায় ওখানে গিয়ে আমার অপঘাতে মৃত্যু হোক, এটা আমার বাড়ির লোকজন চাইছে না। দারোগার কথা শেষ হওয়া মাত্র একটা গাড়ি এসে দাঁড়ালো থানার সামনে। একজন সেফপাই ছুটে এসে বলল, স্যার, এসপি সাহেব এসেছেন। সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে দারোগা বললেন, আপনারা চলে যান। ততক্ষণে একজন বছর 30-এর স্মার্ট চেহারার মানুষ ঘরে ঢুকলেন। দারোগা তাকে স্যালুট করলেন। অফিসার ততক্ষণে সুদর্শনকে দেখতে পেয়ে বললেন, আপনি এখানে স্যার? আরে, কেমন আছো বিজয়? ভালো। আপনাকে থানায় বসে থাকতে দেখব ভাবতেই পারছি না স্যার। আমাদের চিকামাটির গোকুলচন্দ্র দাসের ভাইপো নকুলচন্দ্রকে 2 দিন ধরে পাওয়া যাচ্ছে না। ওর মোটরবাইক জঙ্গলের রাস্তায় পাওয়া গিয়েছে। আমরা থানায় এসে বড়বাবুকে অনুরোধ করছিলাম নকুলচন্দ্রকে খুঁজে বের করতে। সুদর্শন মাস্টার বললেন। আমি কাগজে খবরটা পড়েছি বলে দারোগার দিকে তাকালেন ভদ্রলোক। কোনো খবর আছে? দারোগা মাথা নাড়লেন। একটা ক্লু পর্যন্ত পাচ্ছি না। অর্জুন হাসল। ভূতেরা দেখছি মানুষের চেয়ে বুদ্ধিমান, ক্লুও রেখে যায়নি। ভূত? হো হো, ওইসব গ্রাম্য গল্প বিশ্বাস করেন নাকি? আপনাদের মতো যুবক যদি আজগুবি ভাবনায় ডুবে থাকেন, তাহলে দেশের কি অবস্থা হবে? আমি নই, দারোগাবাবু বললেন, এসবই ভূতের কাণ্ড। ভূতের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অবসরের আগেই প্রাণ খোয়াতে পারবো না ভাই। আপনি এ কথা বলেছেন? অবাক হয়ে তাকালেন অফিসার। না মানে? দারোগাবাবু মাথা নিচু করলেন। সুদর্শন মাস্টার বললেন, অর্জুনবাবু, বিজয় আমার ছাত্র ছিল, এখন এই জেলার এসপি। আর এর নাম তুমি বোধহয় শোনোনি, ইনি সত্যসন্ধানী অর্জুন। মাই গড, আপনি তো নর্থ বেঙ্গলে থাকেন। হাত বাড়ালেন অফিসার। হ্যাঁ, করমর্দন করল অর্জুন। আমি ভালো বাংলা পড়তে পারি না, বলতে পারি। আমার এক ব্যাচমেটের কাছে আপনার কথা শুনেছিলাম। আমরা ডিপার্টমেন্ট থেকে যা করতে পারি তা আপনারা ব্যক্তিগতভাবে করে থাকেন, একটু বেটার করেন। আপনি এত তাড়াতাড়ি এই কেসে কি করে চলে এলেন? তাজ্জব ব্যাপার। অফিসার হাসলেন। এই কেসে আসিনি, এসে জানতে পারলাম। আপনার মনে কোনো সন্দেহ এসেছে? না, তবে জঙ্গলটাই যখন ফ্যাক্টর, তখন একবার চিরুনি তল্লাশি করলে কেমন হয়? এটা যে ভৌতিক ব্যাপার নয়, মানুষ তাহলে জানতে পারবে। প্রচুর লোকবল দরকার। জঙ্গলের আয়তন তো কম নয়। অফিসার বললেন, দেখি তার ব্যবস্থা যত তাড়াতাড়ি পারি করার চেষ্টা করব। আচ্ছা, জঙ্গলের ভেতরে কি গাড়ি নিয়ে যাওয়া যাবে? অফকোর্স, তবে সাধারণ গাড়ি ওখানে চলবে না। সুমো, বোলেরো অথবা জিপ নিয়ে যেতে হবে। আপনি কত দূরে যেতে চাইছেন? ঘন্টা দেড়েক ঘুরে দেখলেই আপাতত হবে। বেশ তো, ঘড়ি দেখলেন অফিসার। তারপর দারোগাবাবুকে বললেন, বড় জিপটাকে বের করতে বলুন। তেল আছে কিনা চেক করে নিন। আর হ্যাঁ, মনে হচ্ছে এদের আপনি এখনো চাও খাওয়াননি। তাড়াতাড়ি পাঠিয়ে দিন। ইয়েস স্যার, এখনই বলছি স্যার। বলতে বলতে দারোগাবাবু বেরিয়ে গেলেন। অফিসার একটা কাগজে ম্যাপ এঁকে সামনে রাখলেন। এই রাস্তাটা সোজা চলে গেছে চিকামাটিতে। দুপাশে ঘন জঙ্গল। আপনি কোন দিকে যেতে চাইছেন? এখান থেকে চিকামাটিতে যাওয়ার সময় বাঁ দিকের জঙ্গলে গেলে ভালো হয়। মিনিট 40-এর মধ্যে পাকা রাস্তা ছেড়ে পুলিশের গাড়ি জঙ্গলের রাস্তা ধরল। প্রথম দিকে প্রচুর পাখি এবং বাদর তাদের বিরক্তি জানাচ্ছিল। হঠাৎ তাদের চিৎকার থেমে গেল। প্রায় 35 মিনিট ঘোরাঘুরি করার পরও সন্দেহজনক কিছু দেখা গেল না। বিজয় বললেন, একদিন এলাম আর আসামিদের দেখতে পাবো এমন আশা করা ভুল। রোজ 2বার দিনে এবং রাত্রে এইভাবে টহল দেওয়ার ব্যবস্থা করুন। কথাটা দারোগাবাবুর উদ্দেশ্যে বলা হলো। দারোগাবাবু বললেন, রাত্রেও? হ্যাঁ হ্যাঁ, তখনই তো ওদের তৎপরতা বেড়ে যাওয়া স্বাভাবিক। ফিরে এলো ওরা পিচের রাস্তায়। অর্জুন গাড়িটা দাঁড় করাতে বলল।
বিজয় জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আমি এখানে নামছি, সাহায্যের জন্য ধন্যবাদ। আপনার মোবাইল নাম্বার পেতে পারি? বিজয় তার কার্ড অর্জুনকে দিলেন। আপনি চাইছেন জিপ ফিরে যাক? হ্যাঁ। বিজয় বললেন, চলুন, আমিও আপনার সঙ্গে থাকি। সুদর্শন বললেন, তাহলে আমিও নামি? অর্জুন বলল, না, আপনি শালতিগুড়িতে চলে যান। আমার মনে হচ্ছে বেণুগোপাল বাবু ফিরে আসবেন। এলে তাকে শালতিগুড়ি হয়েই যেতে হবে। আপনি 3টে পর্যন্ত অপেক্ষা করবেন। তার মধ্যে তিনি না এলে অন্য কোনো গাড়ি ভাড়া করে কবরখানার কাছাকাছি চলে আসবেন। তখন দিনের আলো থাকবে। তাই ড্রাইভাররা আসতে বোধহয় আপত্তি করবে না। বিজয় বললেন, আপনি পুলিশের জিপে চলে আসতে পারেন। না, পুলিশের জিপকে সবাই চেনে। দারোগাবাবু, সুদর্শন মাস্টার এবং সেপাইদের নিয়ে জিপ চলে গেল শালতিগুড়ির দিকে। অর্জুন বিজয়কে সঙ্গে নিয়ে জঙ্গলের গভীরে ঢুকে গেল। অর্জুন বলল, অন্তত আধ ঘন্টা আমাদের চুপচাপ বসে থাকতে হবে, যাতে জঙ্গলে কেউ যদি থেকে থাকে সে ভাববে আমরা চলে গেছি। সে তো আমাদের জিপ থেকে নেমে আসতে দেখতেও পারে, আবার নাও তো পারে। আধা ঘন্টা পরে অর্জুন নিচু গলায় বলল, চলুন ওপাশে যাই। ওপাশে মানে? পরিত্যক্ত কবরখানার দিকে। ডালপালা সন্তর্পণে সরিয়ে হাঁটতে হাঁটতে অর্জুন বলল, আমার সন্দেহ ওই কবরখানাতে অপরাধীদের যাতায়াত আছে। আরো আধ ঘন্টা পরে ওরা জঙ্গল থেকে কবরখানা দেখতে পেল। ওখানে কোনো প্রাণের স্পন্দন নেই। মিনিট 10 দাঁড়িয়েছিল ওরা। হঠাৎ একটা শীষের তীক্ষ্ণ আওয়াজ কানে এলো। বিজয় নিচু গলায় বললেন, কেউ হুইসেল বাজালো মনে হচ্ছে। একটু পরেই পিচের রাস্তায় গাড়ির আওয়াজ পাওয়া গেল। গাড়িটা একটু থেমেই চলে গেল চিকামাটির দিকে। বিজয় অর্জুনের কাঁধে চাপ দিয়ে মুখ নেড়ে ইশারা করলেন। অর্জুন দেখল কবরখানার ভেতর 4জন মানুষ টান টান দাঁড়িয়ে আছে। তাদের হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে। তারপরে পায়ে চলার যে পথ দিয়ে অর্জুন রাজ কবরখানা দিয়ে ঢুকেছিল সেই পথ ধরে এগিয়ে এলো একজন লোক। তার হাতেও আগ্নেয়াস্ত্র রয়েছে। লোকটার পেছনে হাঁটছে ভারিক্কি চেহারার একজন মানুষ, যার পরনে গেরুয়া লুঙ্গি এবং সাদা ফতুয়া। লোকটিকে দেখে ওই 4জন মানুষ মাটিতে মাথা রেখে শ্রদ্ধা জানালে লোকটি হাত তুলে আশীর্বাদ জানালেন। সব ঠিক আছে? গুরুদেব জিজ্ঞাসা করলেন। 4জনের যে নেতা সে বলল, 2টো লোক এখানে এসেছিল, কবরখানাটা ঘুরে দেখে চলে গেল। আমরা আড়ালে ছিলাম, ওরা বুঝতে পারেনি। পুলিশ? না, পুলিশ বলে তো মনে হয়নি। আমাদের একজন বলছে বয়স্ক লোকটি নাকি চিকামাটির স্কুলের মাস্টার। তারপর? একটু আগে পুলিশ এসেছিল জিপ নিয়ে। পুলিশ? এখানে? না গুরুদেব, আধ মাইল আগে গাড়ির রাস্তা ধরে ভেতরে গিয়েছিল। খবর পেয়েছি সেই জিপ ফিরে গিয়েছে, লোকটি জানালো। গুরুদেব তার সঙ্গীদের একজনকে বললেন, ওই মাস্টার লোকটি সম্পর্কে খোঁজ খবর নাও। ওর সঙ্গে কে ছিল তাও জানা দরকার। 4জনের একজন বলল, মাস্টার ভালো মানুষ, ইতিহাস পড়ায়। আহ, বাজে কথা শুনতে চাই না। যা বললাম তাই কর। মরার ভয়ে যখন এই অঞ্চলে কোনো গাড়ি দাঁড়ায় না, তখন মাস্টার লোক সঙ্গে নিয়ে জঙ্গল ভেদ করে কবরখানায় ঢুকবে কেন? আর একই দিনে পুলিশ এসে ঘুরে গেল। এসব আমার ভালো লাগছে না। এখান থেকে মাল তুলে ভেতরের ক্যাম্পে নিয়ে যাও, এখনই। গুরুদেব আদেশ দিলেন। মিনিট 10 মধ্যে কবরখানার মাটিতে গোটা 6 চটের মোড়কে ঢাকা বাক্স বেরিয়ে এলো। এগুলো রাখা ছিল সমাধিবেদির নিচে সুড়ঙ্গে। গুরুদেব তার পাশে দাঁড়ানো লোকটিকে বললেন, চেক করো, কিছু পড়ে থাকলো কিনা দেখো, আর গর্তের মুখের মাটিতে যেন জুতোর দাগ পড়ে না থাকে। ওরা যখন কাজ করছিল তখন গুরুদেব আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে দাড়িতে আঙুল বুলিয়ে যাচ্ছিলেন। সব ঠিক আছে গুরুদেব। বেশ, চলো, তাড়াতাড়ি ক্যাম্পে পৌঁছাতে হবে। লোকগুলো বাক্স কাঁধে নিয়ে রাস্তার উল্টো দিকের জঙ্গলের ভেতর ঢুকে গেল। একদম সবার শেষে গুরুদেব হাঁটছেন। বিজয় মুখ খুললেন। একদম নাকের ডগায় ক্রিমিনালগুলো এইসব রেখেছিল, অথচ এখানকার পুলিশ কিছুই জানতো না। ওয়ার্থলেস,
কিন্তু ওদের আটকানো দরকার। না, দুটো কারণ। তাহলে আমরা ভেতরের ক্যাম্পটা দেখতে পাবো না। দ্বিতীয়ত, ওদের কাছে যত আগ্নেয়াস্ত্র আছে তার সঙ্গে আমরা পেরে উঠব না। আমার সঙ্গে অত্যাধুনিক রিভলভার আছে অর্জুনবাবু। আমার সঙ্গেও রয়েছে। অর্জুন বলল, লাইসেন্সড। তাহলে চলুন ওদের অনুসরণ করি। বিজয় এগোলেন। অন্তত 100 গজের ব্যবধান রেখে ওরা ধীরে ধীরে হেঁটে চলছিল। খুব সতর্ক হয়ে তাদের হাঁটতে হচ্ছিল, কারণ বিন্দুমাত্র সন্দেহ হলে ওদের হাতে ধরা পড়ে যেতে হবে। এই সতর্কতার জন্যে ওদের সঙ্গে অর্জুনদের দূরত্ব বাড়ছিল। হঠাৎ জঙ্গলের ফাঁক দিয়ে একটা চওড়া নদী দেখতে পেল ওরা। বিজয় মাথা নাড়লেন। ওটা নদী নয়, চিল্কা লেকের শেষ প্রান্ত। নদীর গায়ে একটা পোড়ো বাড়ি। দেখে মনে হচ্ছিল এক যুগের মধ্যে ওখানে কোনো মানুষ ঢোকেনি। জঙ্গলের আড়াল থেকে বাড়িটাকে দেখছিল ওরা। অর্জুন বলল, ওরা ওই বাড়িটাকেই ক্যাম্প করেছে। কি করবেন? ফিরে গিয়ে পুলিশ নিয়ে আসবো? প্রচুর সময় লাগবে। ততক্ষণ এরা এখানে নাও থাকতে পারে, অর্জুন বলল। এই সময় একজন বেরিয়ে এলো বাড়ির পিছন দিক থেকে। লোকটা সোজা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। অর্জুন নিঃশব্দে সেদিকে এগিয়ে যেতেই দেখতে পেল লোকটা একটা গাছের গায়ের গর্ত থেকে মদের বোতল বের করে ছিপি খুলে খানিকটা মুখে ঢেলে বোতলটাকে আবার আগের জায়গায় রেখে দিল। তারপর সিগারেট ধরিয়ে চোখ বন্ধ করল। অর্জুন আর দেরি করল না। লোকটা কিছু বোঝার আগেই তাকে মাটিতে চিৎ করে শুইয়ে মুখে নিজের রুমাল গুজে দিল। বিজয় ততক্ষণে ওর হাত পা বেঁধে ফেলেছেন গাছের লতা ছিঁড়ে এনে। অর্জুন বলল, ওর সঙ্গে কথা বলার চেষ্টা করলে রিস্ক নেওয়া হয়ে যাবে। চেঁচিয়ে উঠলে বাকিরা বেরিয়ে আসবে। বাচ্চু! চাপা গলায় ডাকটা ভেসে এলো। আরেকটা লোককে এগিয়ে আসতে দেখা গেল এদিকে। লোকটা হাসলো। একা একা মাল খাচ্ছিস? গুরুদেব জানলে তোকে জ্যান্ত কবর দেবে। বেশি খাস না, আমাকে এক ঢোক দে। লোকটা গাছের কাছে আসতেই বিজয় তার রিভলভার বের করে ওর সামনে গিয়ে দাঁড়ালেন। চিৎকার করলেই গুলি চালাবো। অর্জুনের হাতেও রিভলভার। চাপা গলায় বলল, শুয়ে পড়ো। লোকটা বলল, আমি কিছু করিনি। শুয়ে পড়তে বলছি। তৎক্ষণাৎ উপুড় হয়ে শুয়ে পড়ল লোকটা। শোয়ার পরে সে তার সঙ্গী বাচ্চুর শরীর দেখতে পেল। অর্জুন জিজ্ঞাসা করল, ভেতরে কজন আছে? হ্যাঁ, 1, 2, মানে 8 জন। 6 জন আর গুরুদেব একটু আগে এসেছে। এখানে 3 জন ছিলি? অর্জুন জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি আর বাচ্চু ওকে পাহারা দিচ্ছিলাম। কাকে? যাকে ধরে আনা হয়েছে, কিন্তু বেচারার খুব জ্বর, গা পুড়ে যাচ্ছে। দ্রুত লোকটির মুখে গাছের পাতা ছিঁড়ে ঢুকিয়ে দিয়ে আগের লোকটির মতো বেঁধে ফেলা হলো। বিজয় পকেট থেকে মোবাইল বের করে ডায়াল করলেন, কিন্তু কিছুতেই লাইন পাওয়া যাচ্ছিল না। মিনিট 3 পরে যখন হাল ছেড়ে দিলেন, তখনই তার ফোন বেজে উঠল। দ্রুত সেটাকে থামাতে লাইন অন করলেন বিজয়। হ্যালো স্যার, আপনি কি ফোন করেছিলেন? শালতিগুড়ির ওসির গলা। আপনি কোথায়? থানায়। এক্ষুনি যতজন পারেন আর্মড পুলিশ নিয়ে চলে আসুন। কবরখানা চেনেন? হ্যাঁ স্যার। তার পেছন দিয়ে সোজা চিল্কার দিকে চলে এসে ফোন করবেন। মিনিট 10 বাদে একজন লোক বেরিয়ে এসে হাঁক দিল, বাচ্চু! বাচ্চু! শম্ভু! শালারা গেল কোথায়? এই শম্ভু! অর্জুন গাছের আড়াল থেকে একটা পাথরের টুকরো লোকটার কাছাকাছি গড়িয়ে দিল। সেটা দেখে লোকটা হাসলো। দিল লাগি মারছিস? গুরুদেব ক্ষেপে লাল হয়ে গেছে। ছেলেটার হেব্বি জ্বর। ওষুধ আনতে হবে শালতিগুড়ি থেকে। শুনতে পাচ্ছিস? লোকটা এগিয়ে এলো সাড়া না পেয়ে, এবং তাকেও কবজা করতে অসুবিধে হলো না অর্জুনদের। ওকে বেঁধে ফেলা মাত্র গুরুদেব বেরিয়ে এলেন, সঙ্গে আরো 2টো লোক। গুরুদেব বললেন, বলবে পেশেন্টকে আনা যাচ্ছে না, জ্বর কমাবার ওষুধ দিতে বলবে। প্রচুর জ্বর, তাই কড়া ওষুধ চাই। পেশেন্টের নাম ধাম বানিয়ে বলবে। ঠিক আছে গুরুদেব। আমার গাড়ি একটু পরেই পিচের রাস্তা ধরে ফিরবে, তাতেই চলে যাও। এই নাও 200 টাকা। 1 ঘন্টার মধ্যেই আসা চাই। গুরুদেব, জঙ্গলে হাঁটতেই তার চেয়ে বেশি সময় লাগবে।
আহ, যত তাড়াতাড়ি পারো নিয়ে এসো তো। ও বেঘোরে মারা যাক এটা আমি চাই না। সামনের অমাবস্যা পর্যন্ত ওকে সুস্থ অবস্থায় বাঁচিয়ে রাখতেই চাই। যাও। লোক দুটো রওনা হয়ে গেল। অর্জুন রিভলভারটা বিজয়ের হাতে দিয়ে ইশারায় তার অপেক্ষা করতে বলে দ্রুত নদীর দিকে চলে গেল। তারপর সেখান থেকে চিৎকার করতে লাগলো, কেউ আছেন? কেউ কি এখানে আছেন? আশেপাশে কি কেউ আছেন? গুরুদেব ভেতরে চলে যেতে গিয়ে থমকে দাঁড়ালেন। তারপর এক পা এগিয়ে গিয়ে সন্দেহের চোখে তাকালেন। ততক্ষণে ভেতর থেকে একজন লোক বেরিয়ে এসেছে। গুরুদেব তাকে বললেন, গিয়ে দেখো তো কে চেঁচাচ্ছে। লোকটা অর্জুনের গলা যেদিক থেকে এসেছিল সেদিকে যেতেই তাকে দেখতে পেল। সে চিৎকার করল, কে আপনি? কি চাই? আমি জঙ্গলের পথ হারিয়ে ফেলেছি, অর্জুন বলল। লোকটা তাকে পেছনে ফিরতে বলে হাত ঝুলিয়ে দেখে নিল কোনো অস্ত্র আছে কিনা। গুরুদেব সতর্ক চোখে জরিপ করে জিজ্ঞাসা করলেন, তুমি কে? অর্জুন হাত জোড় করল, আমি কলকাতায় থাকি। এবছর এমবিবিএস পরীক্ষা দিয়ে ওড়িশায় বেড়াতে এসেছি। ভুবনেশ্বর থেকে বাসে চেপে শালতিগুড়িতে এসেছিলাম। ওখানে এসে শুনলাম এই জঙ্গলের শেষে চিল্কা হ্রদের গায়ে প্রচুর পরিমাণে কুলেখাড়া শাক পাওয়া যায়। এই কুলেখাড়া শাকের রস খেলে রক্তে হিমোগ্লোবিন বেড়ে যায়, যা অ্যালোপ্যাথি ওষুধের চেয়েও দ্রুত কাজ করে। খবরটা সত্যি কি না জানার জন্য বাস থেকে নেমে জঙ্গলে ঢুকে পথ হারিয়ে ফেলেছি। দয়া করে আমাকে যদি বাস রাস্তায় পৌঁছে দেওয়ার কথাটা বলে দেন তাহলে খুব কৃতজ্ঞ হব। জঙ্গলে সব একাকার হয়ে যাচ্ছে। গুরুদেব বললেন, এখানে আসার পথে কেউ তোমাকে নিষেধ করেনি? হ্যাঁ, কন্ডাক্টর বলেছিল। আমার মনে হয়েছিল ভয় পাওয়াতে বলছে। তুমি ডাক্তারি পরীক্ষা দিয়েছ? হ্যাঁ, এই তো রেজাল্ট বের হবে, তারপরেই হাসপাতালে ডিউটি করতে হবে। এসো। কোথায়? গুরুদেব ভেতরের দিকে পা বাড়ালেন। হাত ধরে থাকা লোকটা অর্জুনকে ঠেলল। মাথার ওপর পুরনো টিনের ফুটো ফাটা ছাদ। তার নিচে একটা বাঁশের মাচায় শুয়ে আছে এক তরুণ। হাত দুটো বুকের উপর আর দুটো হাঁটু পেটের কাছে নিয়ে শোয়া তরুণটি আহ ওহ করে উঠল। গুরুদেব বললেন, ছেলেটি কাল থেকে জ্বরে ভুগছে। জ্বর কিরকম দেখো। অর্জুনের মনে পড়ল ডাক্তাররা জ্বর দেখতে গেলে প্রথমে নাড়ি টেপেন। সে ছেলেটির কবজি ধরল। শরীর বেশ গরম। তারপর কপালে হাত রেখে জিজ্ঞাসা করল, একে এখানে ফেলে রেখেছেন কেন? ওষুধ দিয়েছেন? না। কি হয়েছে? রক্ত পরীক্ষা না করলে বলা উচিত হবে না, তবে এর অবস্থা ভালো নয়। এক্ষুনি হসপিটালে না নিয়ে গেলে মারা যেতে পারে। অর্জুন গম্ভীর মুখে বলল, না, ও মারা যাক তা আমি চাই না। তাহলে হাসপাতালে না নিয়ে গিয়ে এখানে ফেলে রেখেছেন কেন? গতকালই জ্বর এসেছে। নিয়ে যেতে চাইলে সেই ভুবনেশ্বর যেতে হয়। আমি জ্বরের ওষুধ আনার জন্য লোক পাঠিয়েছি। তুমি যদি অন্য কোনো ওষুধ দিতে চাও তো বলো, আনিয়ে নিচ্ছি। সাধারণ ক্যাপসুল ট্যাবলেটে হবে না, কড়া ওষুধ দিতে হবে। দিয়ে ওকে হসপিটালাইজড করুন। একটা কাগজ কলম দিন। গুরুদেবের ইশারায় লোকটি কাগজ কলম এনে দিল। অর্জুনের মনে পড়ল জলপাইগুড়ির চৌধুরী মেডিকেল স্টোরের রামদা বলেছিলেন একটা ট্যাবলেটের কথা। সে কাগজে লিখল প্যারাসেফ 1000, লিখে গুরুদেবের হাতে দিল। গুরুদেব জিজ্ঞাসা করলেন, নাম সই করলে না? পাশ না করা পর্যন্ত আমি তো ডাক্তার নই। গুরুদেব লোকটিকে বললেন, ওদের মোবাইলে ধর, ওদের মোবাইলে ধরো, ওই ওষুধটা আনতে বলো। যাও। লোকটা চলে গেল। অর্জুন অঙ্কটা মনে মনে কষল। 10 জনের মধ্যে 2 জন হলো গুরুদেব আর অসুস্থ ছেলেটি। বাকি 8 জনের মধ্যে 3 জন শুয়ে আছে জঙ্গলে। 2 জন গেছে ওষুধ আনতে। তৃতীয় জন যদি যায় তাহলে বাকি থাকবে 2 জন। আপনি সন্ন্যাসী? অর্জুন জিজ্ঞাসা করল। দেখে কি অন্য কিছু মনে হচ্ছে? এরকম ভাঙাচোরা পোড়ো বাড়িতে কি করে থাকেন? বেশি প্রশ্ন করছো। শোনো, আমি কোনো ঝুঁকি নিতে চাই না। তুমি পাশ করো বা না করো, ডাক্তারিটা তো পড়েছ। ওর চিকিৎসার জন্য যা যা দরকার
তা যদি এনে দেই তাহলে এখানেই চিকিৎসা করতে পারবে না? রক্ত পরীক্ষা কি করে করব? সিরিঞ্জ আনিয়ে দিচ্ছি। তুমি রক্ত তুলে সিরিঞ্জে ভরে দিলে শহর থেকে পরীক্ষা করিয়ে আনা যেতে পারে। ঠিক আছে, তবে যদি মরে যায় আমি কিন্তু কোনো দায়িত্ব নেব না। ছেলেটা এমন একজনকে বাঁচিয়েছে যাকে বাঁচিয়ে রাখা আমার দরকার। অথচ হাসপাতালে নিয়ে যাবেন না? না। আচ্ছা, আপনি কি তান্ত্রিক? হ্যাঁ, আমি তন্ত্র সাধনা করি। ও, কি হলো? ভয় পেয়ে গেলে? গুরুদেব হাসলেন। না, তুমি যখন আমার উপকার করছো তখন তোমার কোনো ক্ষতি আমি করব না। ও সুস্থ হলে আমার লোক তোমাকে ভুবনেশ্বর ট্রেনে তুলে দিয়ে আসবে। এখানকার কোনো খবর তুমি কাউকে দেওয়ার চেষ্টা করবে না। তোমার নাম কি? অর্জুন। অর্জুন হাসল। আপনি কি একে আটক করে রেখেছেন? তোমাকে বলেছি বেশি প্রশ্ন না করতে। আমার মনে হচ্ছে আপনি ওকে জঙ্গল থেকে বের করতে ভয় পাচ্ছেন। এতদিন আমি কিছুই বলিনি, কিন্তু এবার আমার সঙ্গে শত্রুতা করার মূল্য তাকে দিতে হবে। কিন্তু তাই বলে একে আমি মেরে ফেলতে চাই না। তুমি আমার সঙ্গে সংযত হয়ে কথা বলো। মাফ করবেন, একটা প্রশ্ন না করে পারছি না। কন্ডাক্টর বলছিল এই জঙ্গলে নাকি বিকলাঙ্গ ভূতেরা মাটি ফুঁড়ে বেরিয়ে আসে। সত্যি? আমি ডাকলে তারা না এসে পারে না, কিন্তু কবরখানায় যারা শুয়ে আছে তারা তো ইংরেজ, ভাষা বোঝে। হঠাৎ চোখ বড় করলেন গুরুদেব। তুমি কে? আমি অর্জুন। তোমার পেশা কি? সত্য সন্ধান করা। গুরুদেব কোমরে হাত দিতে যাওয়া মাত্র পেছন থেকে বিজয়ের গলা ভেসে এলো। মাথার ওপর হাত তুলুন, নইলে গুলি করতে বাধ্য হব। গুরুদেব অবাক হয়ে মুখ ফেরালেন। ফ্যাঁসফ্যাঁসে গলায় বললেন, এসপি সাহেব? নকুলচন্দ্রকে শালতিগুড়ির হাসপাতালে ভর্তি করে দেয়া হলো। খবর পেয়ে গোকুলচন্দ্র নকুলচন্দ্রের মাকে নিয়ে ছুটে এলেন বেণুগোপালের বাড়িতে। বাড়ি থেকে বলে কয়ে তিনি ফিরে গিয়েছিলেন চিকামাটিতে। শালতিগুড়ির থানায় বসে কথা হচ্ছিল। গুরুদেব এবং তার সব শিষ্যকে গারদে ঢোকানো হয়েছে। দিনের পর দিন খুন, রাহাজানি, ছিনতাই এবং ভূতের ভয় দেখিয়ে জঙ্গল দখল করার অভিযোগ তো আছেই, সঙ্গে যোগ হয়েছে কিডন্যাপ করার চার্জ। অর্জুন বলল, এত সহজে যে ভদ্রলোক ধরা দেবেন তা ভাবিনি। আশা করি নকুলচন্দ্র তাড়াতাড়ি সেরে উঠবে। তাহলে গোকুলবাবু, আমি আজ রাতের ট্রেন ধরে ফিরে যেতে চাই, যদি টিকিটের ব্যবস্থা করে দেন। বিজয় বললেন, টিকিট নিয়ে চিন্তা করবেন না, আমি আছি। গোকুলচন্দ্র বললেন, এখন তো আর কোনো দুশ্চিন্তা নেই, কয়েকদিন থেকে যান। না না, বাড়িতে মা একা আছেন, পরে আবার না হয় আসবো। ট্রেনে ওঠার আগে গোকুলচন্দ্র একটা খাম দিলেন। কৃতজ্ঞতার ভাষা নেই, এই সামান্য সম্মান দক্ষিণা নিয়ে আমাকে কৃতার্থ করুন। রাতে ট্রেনে নিজের আসনে বসে খামটা খুলল। খুলে অবাক হলো অর্জুন। 40টা 1000 টাকার নোট। হাসল সে। মন্দ কি? এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা রহস্য গল্প সত্য সন্ধান এর শেষ পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের পরবর্তী গল্প আসছে খুব শীঘ্রই। গল্পটি আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।